নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকের থেকে শুরু হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন। টার্গেট যখন তোমাদের ডব্লিউবিপি কেপি, এসএসসি জিডি এবং আপকামিং সমস্ত সরকারি চাকরির পরীক্ষা, সেন্ট্রাল হোক বা রাজ্যের সমস্ত পরীক্ষার জন্য জিওগ্রাফি থেকে অধ্যায় ভিত্তিক সাজেশন, অর্থাৎ অধ্যায়ের নাম, পর্বত, মালভূমি, সমভূমি, এই অধ্যায় থেকে সাজেশন তোমাদের জন্য জিস্ট করে এবং একটা নোটের মাধ্যমে নিয়ে এসেছি। এবং এই নোট পেতে গেলে অবশ্যই সবাই মনে প্রশ্ন প্রথমেই যে নোট পেতে চাই স্যার, নোট পেতে চাইলে তোমাদের হালচনা বন্ধু ব্যাচে অ্যাড হতে হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রামে থাকতে হবে। সেখানে তোমরা ভিডিওটা যখন স্ট্রিমিং হবে তার হতে হতে তোমরা কিছু ফোনের মধ্যে নোটসটা পেয়ে যাবে। তো যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো, লাস্ট পর্যন্ত দেখবে, অবশ্যই একটা কমেন্ট করো প্লিজ। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। ভঙ্গিল পর্বত, এটি আরাবল্লী পর্বতকে আমরা ভঙ্গিল পর্বত হিসাবে জানি। এটাকে আরেকটা কথা আমরা ন্যাচারালি এটা আমরা জানি না, সেটা হচ্ছে অবশিষ্ট পাহাড় বলা হয়। এই আরাবল্লী পর্বতকে একটা প্রাচীনতম পর্বত। ভারতের সাতপুরা, এটি একটি স্তূপ পর্বতের উদাহরণ। আমরা বলি যে স্তূপ পর্বতের একটি উদাহরণ দাও, সেটা হচ্ছে ভারতের সাতপুরা। নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটা লেখার কারণ যে কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে নর্মদা। জাপানের ফুজিয়ামা, এটি একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। যদি বলা হয় একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও, সেটা হচ্ছে জাপানের ফুজিয়ামা। নেক্সট, একটি পর্বত বেষ্টিত মালভূমি, তার উদাহরণ দাও। যদি বলা হয়, সেটা হচ্ছে তিব্বতের মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। নাম্বার 6, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। আবার যদি বৃহত্তম মালভূমির কথা বলা হয়, তিব্বত মালভূমি। তাহলে পামির মালভূমি হচ্ছে অনেকটা উঁচু, আর বৃহত্তম মানে অনেকটা স্পেস, অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এবং সব দিক থেকে বৃহত্তম, তাহলে তিব্বত। আমরা অনেক সময় বলি না, দীর্ঘতম নদী মানে লং, দীর্ঘতম দীর্ঘতম নদী বলি নীল, মানে লংগেস্ট। লংগেস্ট আর এটা হচ্ছে লার্জেস্ট, লার্জ হচ্ছে অ্যামাজন। ঠিক সেরকম এটাও তাই। ঝাড়খণ্ডের রাজমহল একটি ক্ষয়জাত পর্বত, রাজমহল একটি ক্ষয়জাত পর্বত উদাহরণ। ভারতের একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ হলো ডেকান ট্র্যাপ। প্রাচীনকালের অগভীর সমুদ্রগুলিকে কি বলা হতো? মহীখাত বলা হতো। নাম্বার 11, ভিসুভিয়াস একটি কি আগ্নেয়গিরি? অবিরাম আগ্নেয়গিরি, মানে যেখান থেকে অবিরাম ভাবে অগ্নুৎপাত হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, অবিরাম সবিরামের ব্যাপারটা এটাই। ত্বকে যে রেখা বরাবর চ্যুতি ঘটে তাকে চ্যুতি রেখা বলে। কাকে বলে তো এখন পরীক্ষা পড়ে না, তবু এসআই যারা পরীক্ষা দেবে, সাব ইন্সপেক্টরে, তাদের এরকম 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্ন প্রয়োজন। সমপ্রায় ভূমির মাঝে মাঝে কঠিন শিলা গঠিত যেসব টিলা দেখা যায় সেগুলিকে বলা হয় মোনাডনক। সমপ্রায় ভূমির মাঝে মাঝে কঠিন শিলা গঠিত যেসব টিলা দেখা যায় সেগুলিকে মোনাডনক বলা হয়। ভারতের নারকোন্ডাম একটি কি আগ্নেয়গিরি? একটি সুপ্ত আগ্নেয়গিরি, মানে অলওয়েজ যে অনুৎপাত হয় এরকম ব্যাপার নয়, ওটা সুপ্ত অবস্থা থাকে। হাওয়াই দ্বীপের মৌনা লোয়া হলো গম্বুজ আকৃতির আগ্নেয়গিরি। দেখ, বিভিন্ন রকমের আগ্নেয়গিরি আছে, বিভিন্ন রকম গঠন, আর হাওয়াই দ্বীপের মৌনা লোয়া হলো গম্বুজ আকৃতির। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলায় অবস্থিত। এই যে জায়গাটার মধ্যে বেশিরভাগ আগ্নেয়গিরি আছে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় অবস্থিত। মধ্য ভারতের সাতপুরা এক ধরনের কি, এটা কিসের উদাহরণ? মধ্যভাগের সাতপুরা, এটা হচ্ছে হোস্ট, এক প্রকার হোস্ট। এটি এক ধরনের স্তূপ পর্বত, এটা এক প্রকার হোস্ট। ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ভালো করে শুনবে, ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এটা কিসের উদাহরণ? এই দুটি স্তূপ পর্বতের উদাহরণ। ইতালির ভিসুভিয়াস একটি জীবন্ত ও সক্রিয় আগ্নেয়গিরি, ভালো করে মনে রাখবে। ইতালির ভিসুভিয়াস জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি। ইতালির ভিসুভিয়াস একটি জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি। ইতালির স্ট্রমলি এবং ভারতের ব্যারন, এগুলো সমস্তটাই সক্রিয়। জাপানের ফুজিয়ামা বিখ্যাত। মেক্সিকোর পোপো ক্যাটেপ্রেটাল, পোপো ক্যাটেপ্রেটাল।
তো আগ্নেয়গিরি উদাহরণ। নেক্সট, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যে আগ্নেয়গিরি আছে সেটা হচ্ছে নারকোডাম বা নারকোন্ডাম। 21টি প্রশ্ন আলোচনা করলাম এই পর্বত মালভূমি সমভূমি এই অধ্যায় থেকে। এরকম আবহবিকার, হিমবাহ, নদী এইসব থেকে পরপর অধ্যায় ভিত্তিক প্রশ্ন এইভাবেই আসবে। অবশ্যই ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর ভালো লাগলে সাবস্ক্রিপশন তো অবশ্যই জরুরি, এবং নোটস পেতে অবশ্যই এই নাম্বারে, ফোন নয়, এই নাম্বারে একটা SMS করবে, আর গ্রুপে থাকার চেষ্টা করবে, সেখানে হালসোনা বন্ধু ব্যাচ এবং সাথে সাথে নোটস পাবে। এছাড়া গৌরব মণ্ডল অফিসিয়াল ফেসবুক পেজে তোমরা ভিডিও, নোটস, আলোচনা সবই পাবে। অবশ্যই যোগাযোগ করবে এবং তোমরা তোমাদের প্রশ্ন জানাবে। ভিডিওটি কেমন লাগলো, নোটস কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে থ্যাংক ইউ।